আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দণ্ডবিধি 1860। দণ্ডবিধি 1860-এর খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা বিগত সালের যে দণ্ডবিধি থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। দণ্ডবিধি 1860-এর অধ্যায় 20-এ বলা হচ্ছে বিবাহ সম্পর্কিত অপরাধ। তাহলে বিবাহ সম্পর্কিত অপরাধ সম্পর্কে বলা আছে আপনার ধারা 493 থেকে 498। 493 ধারাতে বলা হচ্ছে কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে কোনো নারীকে বিবাহের বিশ্বাসে পরিচিত করে স্বামী স্ত্রী রূপে বসবাস করলে শাস্তি হবে অনধিক 10 বছর তদুপরি অর্থদণ্ড। অনধিক 10 বছর তদুপরি অর্থদণ্ড। ঠিক আছে। তারপর হচ্ছে ধারা 494-তে বলা হচ্ছে কি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহের শাস্তি হচ্ছে অনধিক 7 বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। 494 ধারা প্রযোজ্য হবে না। কোন কোন ক্ষেত্রে 494 ধারা প্রযোজ্য হবে না আমরা একটু খেয়াল করি। 1 নম্বরে বলা হচ্ছে আপনার ইসলামে পুরুষরা বহু বিবাহ করতে পারে। ঠিক আছে। তাই এই ধারা মুসলিম পুরুষদের জন্য প্রযোজ্য না। ঠিক আছে। বহু বিবাহ অবিবাহ এই ধারাটা কোথায় প্রযোজ্য না? মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য না। দ্বিতীয়ত বলা হচ্ছে যে ব্যক্তির বিবাহ বাতিল বলে ঘোষণা করা হয়েছে, কোনো আদালত যদি কোনো বিবাহকে কি বলে বাতিল বলে যদি ঘোষণা করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। যদি বিবাহের পূর্বে স্বামী বা স্ত্রীর ক্রমাগত 7 বছর অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য প্রযোজ্য না। তারপর আমরা দেখব বেবিচার। ধারা 497-তে বলা হচ্ছে কি বেবিচার কোনো বিবাহিতা নারীর সহিত তার স্বামীর সম্মতি ব্যতীত, খেয়াল করবেন, স্বামীর সম্মতি ব্যতীত যৌন সঙ্গম করলে তা বেবিচার বলে গণ্য হবে। এটি দর্শন নয় এবং এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ লোকটিকে অভিযুক্ত করা হয়, স্ত্রী লোকটি দুষ্কর্মে সহায়তাকারী হিসেবেও দণ্ডিত হয় না। বেবিচারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে নারীর সাথে যৌন সহবাস করেছে তার স্বামীর সম্মতি ছাড়া যৌন সহবাস করেছে কিনা তা বিবেচ্য বিষয়। নারীর সম্মতি ছিল কি ছিল না সেটা বিবেচ্য বিষয় নয়। ফৌজদারি কার্যবিধির 199 ধারা অনুযায়ী দণ্ডবিধির 497 ধারায় বেবিচারের জন্য এবং 498 ধারায় অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে যে ব্যক্তি উক্ত নারীর দেখাশোনা করে। বেবিচারের শাস্তি অনধিক 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তাহলে বেবিচারের সংজ্ঞা বলা আছে আপনার কোথায়? 497 ধারা। বেবিচারের ক্ষেত্রে পুরুষ দোষী হবে, নারীকে কোনোভাবে আপনার দোষী করতে পারবেন না। শাস্তি 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় হতে পারে। বিগত সালে একটি মাত্র প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা 2015-তে কি আসছে, বেবিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? পুরুষ আসামিকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা এই ধারাগুলো নিতে চান তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে গিয়ে আপনার গ্রুপ এবং পেজে গিয়ে আপনারা এটা ডাউনলোড করে রাখতে পারবেন। এর পাশাপাশি আপনার বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার ডাইজেস্ট, প্রিলিমিনারির জন্য ডাইজেস্ট প্লাস আপনার লিখিত পরীক্ষার জন্য ডাইজেস্ট যদি কারো প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আমার ডাইজেস্ট শিটের একেবারে ফার্স্ট টপিকটা হলো সিপিসি। এখানে আমি সিপিসিকে একেবারে ধরে শুরু থেকে একটা সিভিল স্যুট শুরু থেকে পার্টিসদের কাছ থেকে শুরু হয়ে কোন কোন পর্যায়ে অতিক্রম করে কয়টি ধাপ অতিক্রম করে অ্যাপিল এবং রিভিশন পর্যন্ত যায় সেটা একেবারে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের লাস্ট আওয়ারের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি মনে করি আমার এই ডাইজেস্ট শিটগুলো আপনাদের খুবই উপকারে আসবে। এই আপনার ডায়াগ্রামটা দেখলে, আপনার ফ্লো চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিভিল স্যুটের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি কখনো যদি নাও পড়ে থাকেন, মোটামুটি এই ডায়াগ্রামটা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার সিপিসিটা একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি আশা রাখি। তারপর হলো সিআরপিসির এই যে ফ্লো চার্ট। সিআরপিসি ফ্লো চার্টের মধ্যেও আমি সেম সিপিসির মতো এই যে একটা অফেন্সের শুরু থেকে শেষ হয়ে কগনিজিবল অফেন্স এবং নন কগনিজিবল অফেন্স থেকে শুরু হয়ে বেইল এবং আফটার আপনার অ্যাপিলের পর কি হবে, কনভিক্টেড হলে কি হবে, কনভিক্টেড না হলে কি হবে, প্রত্যেকটা স্টেপ আমি এখানে এই ডায়াগ্রামটার মধ্যে সিআরপিসি ডায়াগ্রামটার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর দেখব আমি এভিডেন্স অ্যাক্টের ডায়াগ্রামের মধ্যে সেকশন 5 সেকশন 6 রিলেটেড, হ্যাঁ, কোন কোন এভিডেন্সগুলো আমাদের প্রয়োজন, কোন কোন এভিডেন্সগুলো আমাদের প্রয়োজন নেই, জাজেস পাওয়ার থেকে শুরু করে ডকুমেন্টারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স সব কিছু আপনি এই ডায়াগ্রামটা যদি আপনি চোখ বুলান তাহলে আপনার পুরা এভিডেন্স একটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি মনে করি। এরপর হচ্ছে প্যানেল কোড 1860। এই প্যানেল কোডের এই ডায়াগ্রামের মধ্যে আপনার সম্পূর্ণ প্যানেল কোডের সব কিছু আপনার চ্যাপ্টার সহ আপনার মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি আশা রাখি। আমার ডাইজেস্ট শিটের একেবারে প্রথম লটাই হলো দেওয়ানি কার্যবিধি 1908। এই
লয়ের একটা স্যুট আরজি দাখিলের মাধ্যমে শুরু হওয়া থেকে সেকেন্ড ধাপ সমন জারি, জবাব দাখিল, এডিআর, ইস্যু গঠন প্রত্যেকটা স্টেপ আমি এখানে আলোচনা করেছি এবং এর পরবর্তীতে ছোট ছোট আকারে পুরো আইনটাকে সাজানোর চেষ্টা করেছি। তারপর আমার ডাইজেস্ট শিটের দ্বিতীয় টপিকটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। সিআরপিসির মতো সিপিসির মতো আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকেও ছোট ছোট আকারে প্রিভিয়াস ইয়ার প্রশ্নসহ আলোচনা করার চেষ্টা করেছি। সিআরপিসিতে এসে আপনি একটা জিনিস পাবেন, ডাইজেস্টের একেবারে ফার্স্টে একটা ফৌজদারি মামলার 9টি ধাপ, যে ধাপগুলো অতিক্রম করে একটা ফৌজদারি মামলা অতিক্রম করে সেই ধাপগুলো আমি এখানে আলোচনা করেছি। যেমন মামলা দায়ের, তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্য, আসামিকে পরীক্ষা, যুক্তিতর্ক, রায়, এই প্রত্যেকটা ধাপ অতিক্রম করে একটা ক্রিমিনাল স্যুট শেষ হয়। এই ধাপগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে এসে ফৌজদারি কার্যবিধির প্রত্যেকটা এমসিকিউকে আমি ছোটো ছোটো আকারে ডাইজেস্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি। দণ্ডবিধি 1860কেও আমি এখানে ডাইজেস্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শাস্তি আর সংজ্ঞাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ দণ্ডবিধি 1860-এর একটা চার্ট দিয়েছি, যে আপনার প্রত্যেকটা সংজ্ঞা, ধারা এবং শাস্তিসমূহ এখানে আলোচনা করার চেষ্টা করেছি, যা আপনি এক চোখ বুলানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং এগুলো আপনার কনফিডেন্স লেভেল আরও ইনক্রিজ করবে বলে আমি আশা রাখি। এর পরবর্তীতে ডাইজেস্ট হচ্ছে আমার সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইনকেও আমি ছোটো ছোটো আকারে তুলে ধরার চেষ্টা করেছি। সাক্ষ্য আইনকে আবার একটা ঘরের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লে নয় সেগুলো আবার একটা চক আকারে চেষ্টা করেছি। তারপর তামাদি আইন 1908কেও আমি ডাইজেস্ট আকারে লেখার চেষ্টা করেছি। তামাদি আইনকে আমি আবার সংক্ষিপ্ত আকারে একেবারে ছোট আকারে চোখ বোলানোর চেষ্টা করেছি। তারপর বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972কেও ডাইজেস্ট আকারে আনার চেষ্টা করেছি। এখানে আপনারা পাবেন বিগত সালের প্রশ্ন প্লাস আপনার প্রত্যেকটা আইনের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো না পড়লেই নয়। এরপরে ডাইজেস্ট সিরিজের একেবারে শেষ দিকে আপনি পাবেন মনে রাখুন দিয়ে 2 দিয়ে যতগুলো 2 আছে, আপনার প্রতিটা 6টি আইন প্লাস অর্ডারের মধ্যে যতগুলো 2 আছে সবগুলো 2কে আমি এখানে আনার চেষ্টা করেছি। তারপর আপনি পাবেন 3 দিয়ে আপনি যতগুলো সংখ্যা আছে সবগুলো 3, যেমন সাক্ষ্য আইনের 137 দ্বারা 3 ধরনের সাক্ষীর কথা বলা আছে, এভাবে আমি উপস্থাপন করেছি। তারপরও আপনি পাবেন 4 দিয়ে, এরপর পাবেন 5 দিয়ে, এরপর পাবেন 6 দিয়ে, এরপর 7 দিয়ে, এভাবে প্রত্যেকটা আইনকে সংখ্যা আকারে আনার চেষ্টা করেছি। আপনাদের যাদের এই ডাইজেস্ট শিট প্লাস ফ্লো চার্ট, আপনার কম্পারিজন, চ্যাপ্টার কম্পারিজন শিটগুলো প্রয়োজন হবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই চ্যাটের মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো এই যে আইনগুলো আছে, এই আইনগুলো কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার রিলেটেড। প্রথমেই দেখেন আপনি সেকশন, কয়টি সেকশন আছে, তারপর দেখতে পাবেন কোন কোন চ্যাপ্টারগুলো এই আইনগুলোর সাথে সিমিলারিটিস নাই, সেগুলো আবার একসাথে এখানে আনার চেষ্টা করেছি। আমার ডাইজেস্ট শিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই চার্টটির মধ্যে প্রতিটা আইন, এই যে লিমিটেশন, আপনার সিপিসি, সিআরপিসি, প্যানাল কোড, এভিডেন্স, এসআর অ্যাক্ট, এই প্রত্যেকটা আইনকে পাশাপাশি রেখে কখন কোন আইনটি কত সালে প্রণয়ন করা হয়, কত নম্বর আইন, বর্তমানে আইনটি প্রণয়নের সাল কত, কার্যকর কখন থেকে হয়, মোট ধারা কয়টি, অধ্যায়, তফসিল, তারপর খণ্ড, কোন কোন ধারা বাতিল, এটি কি পদ্ধতিগত আইন কিনা, প্রসিডিউরাল ল কিনা, পরপর সাজানোর চেষ্টা করি।